আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল ফাইসাল পিটিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজকে এসেছি কালীগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী সাধারণ সম্পাদক কালীগঞ্জ ইউনিয়ন বিএনপি সরাইল উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ভাইয়ের কাছে। আজকে আমরা জানব তার রাজনৈতিক জীবনের ঘটনাগুলি। এখন তাহলে কথা না বাড়িয়ে চলুন শুনে আসি মনিরুজ্জামান মানিক ভাইয়ের মুখ থেকেই তার রাজনৈতিক জীবনের ঘটনাগুলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ পিটিভি পিপলস টেলিভিশনকে আজকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আসলে সাক্ষাৎকার দেওয়ার মতো তেমন কিছু নাই, তবে আমি কয়েকটি কথা না বললেই নয়। ফ্যাসিস্ট সরকার পতনের পর বিশেষ করে বাংলাদেশে যে সাংবাদিক এবং বিভিন্ন মিডিয়া দেখা যাচ্ছে যে বিএনপির বিভিন্ন প্রচারণা এবং বিএনপির যে ত্যাগী নেতাকর্মীদের তাদের মূল্যায়নের প্রতি তারা তেমন বেশি গুরুত্ব দিচ্ছে না। কারণ আমি সর্বশেষ 26শে মার্চে যে একটা প্রোগ্রাম সরাইল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত, সেখানে দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার এবং যে সাংবাদিক মিডিয়াগুলা তেমনভাবে কাভারেজ করে না। এত বড় একটা অনুষ্ঠানকে তারা কাভারেজ করে না। তাদের মধ্যেও দেখা যাচ্ছে যে স্বৈরাচারের দূষণের কিছু আচরণ আমরা লক্ষ্য করতে পারছি। এই জন্য আমি আশা করব পিপলস টেলিভিশনের মাধ্যমে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী এবং নেতৃবৃন্দের যে জীবনী এবং তাদের যে ত্যাগ সেগুলো তুলে ধরা হবে এবং ভবিষ্যতে জাতীয়তাবাদী দলের পক্ষে সত্যিকারের যে ঘটনাগুলো এবং তাদের যে দেশ মাতৃকা সেবায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ত্যাগ সেগুলো তুলে ধরা হবে। এজন্য আমি পিপলস টেলিভিশনকে অনুরোধ করব আপনারা সত্য এবং ন্যায়ের পক্ষে প্রচারণা চালিয়ে যাও। আমি আসলে রাজনীতিতে বিএনপির সমর্থন করে আসছি ছোটোবেলা থেকেই। তারপর আমার পরিবারের সবাই বিএনপি সমর্থক। বিএনপির জন্য প্রচুর ভালোবাসা এবং আবেগ থেকে আমি বিএনপিকে ভালোবাসি ছোটোবেলা থেকেই। সর্বশেষ আমি বিএনপির একজন কর্মী হিসেবে আমাকে ফ্যাসিস্ট সরকার বিগত 2020 সালে 10ই ফেব্রুয়ারি আমাকে একটা মিথ্যা বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দিয়ে আমাকে 10ই ফেব্রুয়ারি 2020-এ গ্রেপ্তার করে নিয়ে যায় এবং আমি 29শে অক্টোবর মাননীয় উচ্চ আদালত থেকে আমি জামিনে বের হই। প্রায় 9 মাস জেল খাটার পর বের হওয়ার পরে আমি যখন জেলখানা থেকে বাড়িতে আসার পরে আমি সহকারী জেল সুপারের মাধ্যমে ফোনে জানতে পারলাম যে আমার জামিন আদেশটি স্থগিত করা হয়েছে। তারপরে আমি একটু আকাশ ভেঙে পড়লো মাথায় যে এতদিন জেল খাটলাম, একটা মিথ্যা মামলায় আবার জামিন আদেশ স্থগিত করা হলো, কী করবো আমি বুঝতে পারতেছিলাম না। তখন আমি আমার যে সুপ্রিম কোর্টের উকিল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ওনার কাছে আমি জানলাম যে স্যার এটা ব্যাপারটা কী করা, এখন তো এটা নাকি স্থগিত করা হয়েছে। তখন উনি বলল যে স্থগিত হওয়ারই কথা, কারণ রাজনৈতিক মামলা, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আমরা এটা স্টে অর্ডার প্যাকেট করার জন্য আমরা হাইকোর্টে আপিল করবো, সুপ্রিম কোর্টে। কিন্তু সেখানে আমি আইনি লড়াই মোকাবেলা করে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে আপিল করার পরে শুনানি না করে আমাকে আমার যে মামলাটিকে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে পাঠিয়ে দেয়, প্রধান বিচারপতির বেঞ্চে, যেখানে আরও 4 জন জাস্টিসের সমন্বয়ে টোটাল 5 জন জাস্টিসের সমন্বয়ে একটি বেঞ্চ গঠিত হয়। সেই বেঞ্চে শুনানি হয়। সেখানে যে অ্যাটর্নি জেনারেল, তখনকার অ্যাটর্নি জেনারেল এই মামলাটার বিরোধিতা করে স্টে অর্ডার যাতে ব্রেকেট না করা হয়। সেই প্রেক্ষিতে আমার স্টে অর্ডারটি ব্রেকেট না করে আমাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দেয় এবং 2 সপ্তাহের জন্য 14 দিনের ভিতরে আমি নিম্ন আদালতে আত্মসমর্পণ করার জন্য, নতুবা আমাকে গ্রেপ্তার করার জন্য নিম্ন আদালতকে আদেশ প্রদান করে। এই অবস্থায় আমি আরও হতাশ হয়ে যাই যে কী করবো কি না। আবার তখন রুহুল কুদ্দুস কাজল সাহেব বললো যে তো মানে আমার মামা শেখ শামীম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য, উনি মামলাটা পরিচালনা করতো। ওনাকে বললো যে তোমার বাইকনাকে দেশের বাইরে পাঠিয়ে দাও, এরকম একটা মামলায় তো সরকার এরকমভাবে চাপাচাপি করার কথা না, ওর পিছনে শত্রুতা কাজ করতেছে। কিন্তু আমি তো একজন ব্যবসায়ী, আমি অনেক টাকা মানে ব্যবসাতে পুঁজি বিনিয়োগ করে রয়েছি। আমি আসলে যে দেশের বাইরে যাব এরকম আমার মন মানসিকতা বা মানসিক প্রস্তুতি ছিল না। এমত অবস্থায় হতাশা হয়ে ওনাকে সর্বশেষ বললাম যে যদি আমি আদালতে আত্মসমর্পণ করি তাহলে কি আমি জামিন কতদিনের মধ্যে পেতে পারি। তখন উনি বললো যে এটা তো আসলে আইন চলতেছে না, ফেসিবাদ সরকারের একটা কালো আইন, এখানে মিথ্যা মামলা আর সত্য মামলা তো দেখে না, মানে বিরোধী দলকে দমন পীড়নের জন্য এই আইনটা করা হয়েছে। এখন কতদিনের মধ্যে আবার জামিন পাবে সেটা তো আমি নিশ্চিত করে বলতে পারবো না। এই অবস্থায় আমি হতাশ হলাম। তখন ওনাকে বললাম যে সর্বশেষ আমার কী প্রক্রিয়া। তখন বললো যে না, যেহেতু সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে, এখন তো নিম্ন কোর্টে আত্মসমর্পণ ছাড়া আর কোনো উপায় নেই। আর একটা উপায় আছে, যদি তুমি নির্দোষ মনে করো নিজেকে, তাহলে তুমি ওই যে সাইবার ফরেন্সিক যে রিপোর্ট, ওই রিপোর্ট পর্যন্ত তুমি অপেক্ষা করো।
যদি রিপোর্ট তোমার পক্ষে আসে তাহলে অবশ্যই তুমি নিষ্পত্তি পাবে, আর যদি তোমার বিপক্ষে আসে তাহলে তো এই যে আইনে সর্বোচ্চ সাজা আছে 10 বছর এবং সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা এবং উভয় দণ্ডিত হতে পারে 129 দ্বারা সম্ভবত 131 ডিজিটাল নিরাপত্তা আইনের ওই ধারাগুলোতে আমাকে মামলাটা দিয়েছিল। তারপর আমি একটা আত্মবিশ্বাস ছিল যে না, আমি তো এরকম অপরাধ করি নাই, তাহলে আমি অপেক্ষা করি এবং আমি পলাতক থাকলাম আরও 7 মাস। 7 মাস পলাতক থাকার পরে সাইবার ফরেন্সিক রিপোর্ট আসলো আমার পক্ষে, আলহামদুলিল্লাহ। তখন আমার একটা আত্মবিশ্বাস ফিরে পেলো যে আমি হয়তো এই মামলা থেকে অব্যাহতি পাবো। আমি প্রায় 30 লক্ষ টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছি ওই মামলাতে। পরে সাইবার ফরেন্সিক রিপোর্ট আসার পরে ওই মামলাটা সরাইল থানাতে সাইবার ফরেন্সিক রিপোর্ট দেওয়ার পরে সরাইল থানা থেকে ফাইনাল রিপোর্ট দেওয়ার পরে আমি ঢাকা সাইবার ট্রাইব্যুনালে হাজির হওয়ার পরে ওই মামলা থেকে আমাকে অব্যাহতি দেয় এবং মামলা থেকে আমাদের চূড়ান্ত নিষ্পত্তি করে দেয়। এভাবে আমি অনেক হয়রানি হয়েছি বিগত সরকারের আমলে। আর বিভিন্ন দিকে আমাকে তারপরেও হেফাজতের মামলার সময় আমাকে ফাঁসানো হয়েছে, মানে চেষ্টা করেছিল, কিন্তু তখনকার ওই মামলাতে আমি পলাতক থাকার কারণে ওই অর্ডারের প্রেক্ষিতে আর ওই মামলাতে আমাকে জড়ায় নাই। পরবর্তীতে আমি আরও 3টা রাজনৈতিক মামলায় চলমান ছিল। এরপরে আমাদের তো শেখ হাসিনা সরকারের পতন হয়। আশা করি আমরা এখন ন্যায় বিচার পাবো, কারণ তখন তো ন্যায় বিচার ছিল না দেশে। এখন ন্যায় বিচার পাবো, আশা করি ওই মামলাগুলো থেকে ইনশাল্লাহ নিষ্পত্তি পাবো। আর যত বাধা বিপত্তি আসুক, আমি বিএনপিকে ভালোবাসি, বিএনপির পাশে থাকবো চিরদিন। ওই মামলাতে করার পরে আমাকে অনেকে বলেছিল যে রাজনৈতিক কোনো বিষয়ে আর যাতে আমি কোনো কথা না বলি, কিন্তু আমার তো রক্তের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভালোবাসা আছে, তার জন্য আমি কারো কোনো কথার তোয়াক্কা করি না। এমনকি আমার পরিবারের কথাও আমি তোয়াক্কা না করে আমি আমার প্রতিবাদ যেদিকে চালানোর দরকার আমি চালিয়ে গেছি। ইনশাল্লাহ আমি মৃত্যুর আগ পর্যন্ত দলকে ভালোবাসে যাব এবং দেশের স্বার্থে, দেশের ভালোর জন্য যা কিছু বলার, মৃত্যুকে আমি পরোয়া করি না, আমি ইনশাল্লাহ বলে যাব। আসলে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকায় আমাদের এটা একটা উর্বর ভূমি, বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে সারা বাংলাদেশের বিভিন্ন অনেক প্রান্তের প্রার্থী চেষ্টা করে যে এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, কিন্তু আমি বলবো বাহিরের এবং বহিরাগত কোনো প্রার্থীকে আমাদের নির্বাচনী এলাকায় সুযোগ না দিয়ে আমাদের স্থানীয় প্রার্থীরা আছে ওদেরকে গুরুত্ব দিতে হবে। তার মধ্যে অন্যতম হলো আমাদের আহসানুদ্দিন খান শিবন ভাই, তারপর বর্তমান উপজেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ শামীম। আমি আশা করব এবং আমাদের জাতীয়তাবাদী যুব দলের যুগ্ম সম্পাদক তরুণ দে আছে, ওনাদের মাঝে কেন্দ্র যাকে ভালো মনে করে এবং যোগ্য মনে করে ওনাকে এখানে মনোনয়ন দিবে, তাহলে আমরা আমাদের এলাকার উন্নয়ন এবং সুফলতা ভোগ করতে পারবো। আর পিপলস টেলিভিশনকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পিপলস টেলিভিশনকে সংক্ষিপ্ত রূপ হলো পিটিভি। এটা আমি আশা করি এই টেলিভিশন চ্যানেলটি অদূর ভবিষ্যতে আমাদের সরাইল ব্রাহ্মণবাড়িয়া তথা সারা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ চ্যানেল হয়ে উঠবে। যারা এই চ্যানেলের পক্ষে সহযোগী হিসেবে কাজ করছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।